জীবনের বাঁধাধরা গণ্ডি পেরিয়ে বয়স ত্রিশূর্ধ্ব হলেও কঠিন নিষ্ঠা, অধ্যবসায়, পরিশ্রম সহযোগে না ছোড় বান্দা হয়ে হাল ছেড়ো না বন্ধু, এই অ্যাটিটিউড নিয়ে একজন সরকারি কর্মচারী আজও তার কেরিয়ারের দিকে অনেক সচেতন, অনেক নিষ্ঠা, অনেক মনোযোগ এবং আর চারটি ছেলের মতো না হয়ে সে কীভাবে একের পর এক এক্সাম ক্র্যাক করে চলেছে এবং খুব শিগগিরই হয়তোবা ডাব্লিউবিসিএসের লিস্টেও তার নাম আসবে। তো আজকে চলুন এই পডকাস্টে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই কুশল নামের এই 31 years old এই গুড গাই অ্যাটিটিউড। or introduce yourself in some lines. Yeah, of course. Hi, myself কুশল দত্ত। আমার বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। আমি বর্তমানে একজন সরকারি কর্মচারী। আমি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিরেক্টরেটে বর্তমানে লোয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে কর্মরত। আমি প্রায় 6 বছর ধরে এই চাকরিটি করছি। 6 বছর ধরে। অবশ্যই চাকরি করার আগে তোমার কর্মজীবনে প্রবেশ করার আগে তোমার অবশ্যই স্কুল জীবন ছিল, নার্সারি ক্লাসরুমে তুমি জীবন কাটিয়েছো, তারপর তুমি তোমার কলেজ লাইফ কাটিয়েছো, তারপর তুমি তোমার ইউনিভার্সিটি লাইফ কাটিয়েছো। অবশ্যই এই যে জীবনের যে প্রত্যেকটা ধাপ ধাপ যে একে একে পেরিয়েছো, সেই ধাপগুলো আমরা জানতে চাইবো। তাই তুমি বলো তোমার নার্সারি জীবন থেকে একদম কলেজ লাইফ বা তুমি যদি ইউনিভার্সিটি লাইফ থেকে থাকে তোমার, তো সেটা সম্পর্কে আমাদেরকে জানাও। অবশ্যই। আমার প্রাইমারি এডুকেশন যেটা এলিমেন্টারি এডুকেশন সেটা কমপ্লিট হয়েছে আমাদেরই লোকালিটির একটা স্কুল থেকে। সেটা হলো খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয়। খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয় থেকে আমার প্রাইমারি এডুকেশনটা কমপ্লিট হয়েছে। তো ওখানে আম, মানে আমি ক্লাস 1 থেকে ক্লাস 4 অবধি ওখানে কমপ্লিট করি। তারপর ক্লাস 5 to 10 মাধ্যমিক লেভেল অবধি বহরমপুর জেন একাডেমি থেকে মাধ্যমিক পাস করেছি। তারপর 11-12টাও সেই জেন একাডেমি থেকেই করেছি, আর্টস নিয়ে পড়ে উচ্চ মাধ্যমিক পাস করি। এবং তারপর বিশ্বনাথ কলেজ স্কুলে ভর্তি হই, সেখানে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে 2012-15 সেশনে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি উইথ ইংলিশ অনার্স। এবং তারপর আমি একটা ডিস্টেন্স এডুকেশনে ভর্তি হই ইংলিশে এমএ করার জন্য, কিন্তু সেই এমএটা মানে আমি আশানুরূপ নাম্বার পাইনি বলে সেটা ডিসকন্টিনিউ করে দিই। এবং সেই সময় আমি মোটামুটি 1.5 বছর ওখানে এমএটা কন্টিনিউ করেছি, ডিসকন্টিনিউ করেছি। যে 2017-19 সেশনে বিএড এ ভর্তি হই। বিএড এ ভর্তি হয়ে হওয়া কালীনই আমি দুটো সরকারি চাকরি পাই। একটা হচ্ছে 2018 সালে স্টেট ব্যাংকে, এবং 2019 সালে আমি যে এলডিসি তে এখন যে জবটা করছি সেটা 2019 সালে চাকরিটা পাই। কিন্তু এটা নোটিফিকেশন বেরিয়েছিল 2016 সালে। তো এই যে সেকেন্ড গভর্নমেন্ট জবটা, এটা আমি বর্তমানে কর্মরত এই চাকরিটিতে। এবং 17-19 সেশনে বিএডটা কমপ্লিট করার পর আমি তারপর আবার রেগুলারে এমএ করার চেষ্টা করি। এবং এই চাকরিটা করতে করতে সেটা রেগুলারে সম্ভব হয়নি। তো তার জন্য আমি ডিস্টেন্সে না, আমি ওপেন ইউনিভার্সিটি থেকে, মানে নেতাজি ওপেন ইউনিভার্সিটি, ওখান থেকে আমি ওপেনে এমএটা কমপ্লিট করেছি 2021-23 সেশন। আচ্ছা, তো এখানে আমি দুটো ওয়ার্ডকে আমি ধরলাম। সেটা হচ্ছে প্রথমে তো তুমি একটা জেএন একাডেমি, একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, আমাদের চেনা পরিচিত বহরমপুরের নামকরা একটা ইনস্টিটিউশন থেকে তুমি পড়েছো। অবশ্যই তুমি তো ভালো ছাত্র ছিলেই বলে ওখানে যারা পড়াশোনা করে তারা অবশ্যই ভালো ছাত্র হয়। কলেজের স্কুল জেএন একাডেমির ছাত্রছাত্রীবৃন্দ অনেক মানে আশানুরূপ ফল করে, মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর তুমি মাধ্যমিক মানে রেজাল্ট হওয়ার পর তুমি আর্টস চুজ করলে ইনস্টিড অফ সায়েন্স, সেটা কেন চুজ করলে? আর রেগুলারে যে ইংরেজিতে গ্রাজুয়েশন, সেটা করার পর তুমি মাস্টার্সটা করলে ডিস্টেন্স থেকে, এ দুটো মিথ। তার মধ্যে সবচেয়ে বলবো যেটা ক্লাস 10-এর পর আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়া, সেই মিথটা যারা আমাদের অভিভাবক বৃন্দদের মধ্যে আছে যে যদি ভালো কিছু করতে হয় জীবনে তাহলে তোমাকে অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে হবে। তো সেই মিথটা কিভাবে কাটিয়ে তুমি তোমার 12-এ স্ট্রিমে ভর্তি হলে, আর্টস স্ট্রিমে ভর্তি হলে? একদম। যখন আমি মাধ্যমিক পাস করি তখন আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকেও অনেকে আমাকে বলেছিল, সাজেস্ট করেছিল যে সায়েন্স নিতে।
কারণ তাদের ধারণা ছিল যে সায়েন্স নিয়ে না পড়লে কোন রকম কোনো লাইন পাওয়া যাবে না এবং কোনোভাবেই কোন রকম মানে কর্মের সুযোগটা খুব সংকুচিত, কর্মের সুযোগটা খুব লিমিটেড। এরকম একটা কথাবার্তা আমাকেও শুনতে হয়েছিল। কিন্তু এই কথাগুলো শোনার পরে আমি নিজেও আরো যেন জেদ নিয়েই মানে আর্টসে ভর্তি হই যে না কিছু যদি করে দেখাতে পারি তো আর্টস নিয়েই করে দেখাবো। তো আর্টস নিয়ে ভর্তি হই, এইচএস টা পাস করি। সেখানে 82% মার্কস পাই ওয়াও! এবং আর্টস এর যে সাবজেক্ট গুলো আমি মানে পড়েছিলাম সেই সময়, মানে হিস্ট্রি, জিওগ্রাফি এই সাবজেক্ট গুলো আমার কম্পিটিটিভ এক্সাম এর প্রিপারেশন এ অনেক হেল্পফুল হয়েছে এবং এই যে প্রিপারেশন টা আমি করেছি এতে আমার ওই আর্টস এর যে সাবজেক্ট গুলো সেগুলোর যেমন ভূমিকা আছে ঠিক তেমনই যেগুলো আমি মাধ্যমিক লেভেলে সায়েন্সের যে বইগুলো আছে সেগুলো মানে সেই সময় আমি অল্প বিস্তর পড়তাম, এখনো পড়ি এবং ম্যাথটাকে আমি মানে প্র্যাকটিসে রেখেছিলাম এবং পরবর্তীকালে ম্যাথে যেহেতু মোটামুটি ভালো ছিলাম, তাই ম্যাথ করতে আমার কখনো কোনো অসুবিধা হয়নি। যখনই কোনো কম্পিটিটিভ পরীক্ষা আমি দিই, সেখানে আমার ম্যাথে যথেষ্ট ভালো মার্কসই স্কোর করতে পারি। তো তার জন্য মানে আমি যে পুরোপুরি আর্টস নিয়ে পড়েছিলাম বলে সায়েন্সের সাবজেক্ট গুলোকে পুরো ইগনোর করেছিলাম তা নয়। তো সেগুলোও পড়েছি, সেগুলোও পড়াশোনা করেছি এবং যেটা বলছিলাম যে মানে ডিসট্যান্স এ এমএ করা। তো এখন যেহেতু মানে কম্পিটিশনটা খুবই বেড়ে গেছে। আমাদের সময়ও কম্পিটিশন ছিল যথেষ্ট পরিমাণে এবং কম্পিটিটিভ এক্সাম দেওয়ার যেহেতু একটা নির্দিষ্ট বয়স আছে, তো তার জন্য আমি রেগুলারই এমএ করার সিদ্ধান্তটা নিয়ে নিই। কারণ এমএ এবং বিএড করে আমি লিমিটেড কিছু জায়গায় এপ্লাই করতে পারতাম। কিন্তু কম্পিটিটিভ যদি আমি প্রিপারেশন করতাম তাহলে সেটাতে ভ্যারিয়াস ফিল্ডে আমি নিজেকে মানে নিজেকে প্রমাণ করার সুযোগটা পেতাম। তো তার জন্য আমি রেগুলার এমএ করার ইচ্ছাটা প্রকাশ করিনি। ডিসট্যান্স এ এমএ করি এবং ডিসট্যান্স এ এমএ করতে আ বাকিগুলো তারপর মানে ডিসট্যান্স এ এমএ টা কন্টিনিউ করতে আমি কম্পিটিটিভ এর প্রিপারেশন ও করতে থাকি। তো তোমার ডিসট্যান্স লার্নিং আর তোমার আর্টস ব্যাকগ্রাউন্ড চুজ করার যে কারণ সেটা আমরা জানতে পারলাম। তো সেটা অবশ্যই মানে আমাদের যে দর্শকবৃন্দটা বুঝবে কি কারণে তুমি আর্টস নিয়েছিলে। তার যে মিথ সেটা তুমি ভেঙে দিয়েছো এবং তুমি একজন সরকারি কর্মচারী এবং একটা কাজে তুমি নিযুক্ত। তো এবার আমি জানতে চাইবো যে তুমি এই যে সরকারি চাকরি করছো, সে সরকারি চাকরি পাওয়ার জন্য যে পরীক্ষাগুলো হয়, সে পরীক্ষাতে বসবার বা এই পরীক্ষাগুলো হয় সেটা জানতে পারলে কোথা থেকে, বা কোনো স্যারের কাছ থেকে জানতে পারলে না কোনো মোটিভেশন ছিল, বা তোমার এই পরীক্ষাগুলো মানে কিভাবে দিতে দিতে হবে আমাকে, আমার কিছু পেতে হবে, এই কিছু করে দেখাতে হবে, এই টেন্ডেন্সিটা কিভাবে আসলো যদি জানতে বলতে। একদম। তো আমার লক্ষ্য ছিল সরকারি চাকরি করা। কারণ আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তখন অলমোস্ট বাবার রিটায়ারমেন্ট চলে এসেছে। তো বাবাও সরকারি চাকরি করতেন। তো অ্যাকচুয়ালি আমার মানে ওই গ্র্যাজুয়েশন এর টাইম থেকেই লক্ষ্য ছিল যে যেকোনো সরকারি চাকরি পাওয়া। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তখন কোন ডিপার্টমেন্টে কি সরকারি চাকরির পরীক্ষা হয়, সেটা পুরো সবটা আমার জানা ছিল না। তো কর্মসংস্থান পত্রিকাটা কিনতাম। পরে কর্মক্ষেত্র কেনা শুরু করি। কর্মসংস্থান পত্রিকা দেখে আমি কিছু চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারি। এখন যে চাকরিটা করছি সেটার ৫৯৯ টা ভ্যাকেন্সি বেরিয়েছিল অল টোটাল। তখন ছিল আর্স্টফাইল স্টাফ সিলেকশন কমিশন। তো স্টাফ সিলেকশন কমিশনের এক্সামটা আমি ফর্ম ফিল আপ করি। তারপর সেটা প্রিলিমিনারি দিতে যাই। তখন সবে আমি সেলফ স্টাডি শুরু করেছি। টোটাল যে দুটো চাকরি পেয়েছি, দুটোই সেলফ স্টাডি করে। তো সেলফ স্টাডি করে ১ম প্রিলিমিনারি পরীক্ষাটা পাস করি। ২০১৬ সালে এই এলডিসি এক্সামের প্রিলিমসটা হয়েছিল। সেটার রেজাল্ট বেরিয়েছিল ২০১৬ সালেরই সেপ্টেম্বরে। তো সেটার পর মেইন এক্সামিনেশনটা হয়। তখন আমাদের যে কাট অফ টা ছিল তার থেকে মোটামুটি আমার ৭-৮ নম্বর বেশি ছিল। তো আমি ভেবেছিলাম যে যদিও বা এখানে কাট অফ এর সঙ্গে আমার অ্যাকচুয়াল মার্কস এর ডিফারেন্সটা কম, তবুও আমি ডেসক্রিপটিভ রাইটিং টার মাধ্যমে পুরো ব্যাপারটা কভার আপ করার চেষ্টা করব এবং আশা করছি করতেও পারবো। এটাও আমি ভেবেছিলাম। এটা আমি জানতাম, একটা কনফিডেন্স ছিল। তো ডেসক্রিপটিভ এর প্রিপারেশন শুরু করি। যেটা তখনও সেই স্টাফ সিলেকশন কমিশনই মেইন এক্সামিনেশন নেয় এলডিসির। তো ছিল বলতে দুটো
পার্ট ছিল 100 নম্বরের পেপার, 50-50 করে। তো প্রথমটাই হচ্ছে বেঙ্গলি, দ্বিতীয়টাই হচ্ছে ইংলিশ। দুটোরই সিলেবাস একই, ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, রিপোর্ট অ্যান্ড ওটা হচ্ছে একটা সম্পাদকীয় প্রতিবেদন বা এরকম একটা কিছু ছিল। আর একটা সম্ভবত ওই রিপোর্ট রাইটিং বা একটা এডিটরকে চিঠি এরকম কিছু একটা ছিল। তো 3টে পার্ট ছিল, 3টে পার্টই কমপ্লিট করতে পেরেছিলাম। কমপ্লিট করে মানে তারপরে সামান্য রিভিশনেরও সুযোগ পেয়েছিলাম, এবং তার বেশ কিছু মাস পরে মেইন এক্সামিনেশনের রেজাল্টটা বেরোয়, তার আগে স্টাফ সিলেকশন কমিশন ভেঙে যায়। স্টাফ সিলেকশন কমিশন ভেঙে যখন যায়, তখন সেই পরীক্ষাটার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। আমি এলডিসি এবং পিসি প্রযুক্তি সহ দুটো এক্সামিনেশনই স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট করে, এবং দুটোই আমি এক্সামিনেশন দিয়েছিলাম। তো এলডিসি এক্সামটা অনিশ্চিত হওয়ার পর তখন স্টাফ সিলেকশন কমিশনের এক্সামিনেশন গুলোকে পিএসসি টেক ওভার করে। পিএসসি টেক ওভার করে নেওয়ার পর মেন এক্সামিনেশনের রেজাল্ট বের করে পিএসসি, সেটা 2018 সালের এপ্রিল মাস নাগাদ। এপ্রিল মাসে রেজাল্ট বের হয়, সিলেক্টেড হই। তো ভেবেছিলাম যে সিলেক্টেড হওয়ার পর মানে একটা ভালো চান্স থাকবে, কিন্তু মেন এক্সামিনেশনে মানে কোয়ালিফাই করিয়েছিল অনেক বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে। তো তারপর টাইপিং টেস্ট নেওয়া হয়, টাইপিং টেস্ট নিয়ে যারা ফাইনালি সিলেক্টেড তাদের একটা তালিকা বেরোয়। তো প্রথম তালিকাটা বেরিয়েছিল সেক্রেটারিয়েটের, সেক্রেটারিয়েটে আমার সিলেকশন হয়নি। তো তখন খুব ভেঙে পড়েছিলাম। তো সেই ইন দা মিন হোয়াইল, মানে ইন দা মিন টাইম আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা নোটিফিকেশন বেরিয়েছিল, সেই পরীক্ষাটা দিই। তো স্টেট ব্যাংকের এক্সাম যেটা দিয়েছিলাম সেটাই আমি প্রিলিমস মেন দুটোই পাস করি, এবং দুটো স্টেট ছিল, এবং দুটো পাস করে 2018 নোটিফিকেশন 2018তেই পরীক্ষা হয়। 2018 সেপ্টেম্বরে আমি ফাইনালি সিলেক্টেড হই। তো সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে মেডিকেল ভিআর এগুলো কমপ্লিট হতে হতে জয়েনিং হলো 3রা ডিসেম্বর 2018, যখন আমার প্রথম কর্মজীবনে প্রবেশ করা। তো এই যে স্টেট ব্যাংকের চাকরিটা পাই, তো এই চাকরিটা করতে করতেই 2019-এ আমাদের এলডিসি যে এক্সামটার কথা বলছিলাম সেটার আরেকটা লিস্ট বেরোয়, যেটা ছিল ডিরেক্টরেটের জন্য। ডিরেক্টরেট অফিসগুলোর জন্য আলাদা একটা সেপারেট লিস্ট বেরোয়, সেখানে আমার নামটা ওঠে। কিন্তু সেই যে লিস্টটা পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল, সেটা আমি নিজে মানে সেই সময় আর দেখার প্রয়োজন মনে করিনি, কারণ আমি ভেবেছিলাম একটা লিস্ট বেরিয়েছে, আমার আর সিলেকশন হয়নি। বাট আমি এখন যে ডিপার্টমেন্টে কাজ করছি, ইরিগেশন ডিপার্টমেন্ট, সেখানকারই যে আমাদের হেড অফিস জলসম্পদ ভবন, ওখানকার যিনি বড়বাবু, তিনি আমাকে ফোন করে জানান যে আমি ওই এক্সামিনেশনটা সিলেক্টেড হয়েছি। সো তখন আমি মানে ভীষণ আনন্দিত হই যে দুটো পরপর চাকরি পেয়েছি, একটা ব্যাংকিং সেক্টরে, একটা স্টেট গভর্নমেন্ট সেক্টরে। তো সেকেন্ড জবটা যখন পাই, তখন বাড়িতেও মানে দুজন সবাই ডাইলেমার মধ্যে ছিল যে আদৌ আমার এই চাকরিটা ছাড়া ঠিক হবে, এসবিআই এর মতো একটা প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন। বাট ওখানে কিছু আমার কাজের ধরন ধারণ ভালো লাগেনি, কারণ যে মানে যেভাবে ওরা কাজগুলোকে কন্ডাক্ট করে এবং যে ওয়ার্ক প্রেশারটা দেয়া হয়, যেভাবে মানে শুধুমাত্র একজন ক্লারিক্যাল কাজের বাইরেও তার উপরে যে মাল্টিটাস্কিং অ্যাসাইন করা হয়, লাইক মানে কাস্টমার সাপোর্ট এন্ড সেল, বিভিন্ন মিউচুয়াল ফান্ডস, লাইফ ইন্স্যুরেন্স সেল করা, ইওনো বলে ওদের যে অ্যাপ আছে সেটা রেজিস্ট্রেশনের টার্গেট দেওয়া, এবং পুরোপুরি যে কাস্টমার সেন্ট্রিক পরিষেবা, যে কাস্টমারের ওপিনিয়নের ওপর, তাদের কমপ্লেন্টের ওপর একজন ব্যাংকের এমপ্লয়ির পুরো কেরিয়ার, পুরো লাইফটা ডিপেন্ড করছে, এই যে অ্যাপ্রোচটা, এটা আমার ভালো লাগেনি। তো তার জন্য আমি ওই চাকরিটা ছেড়ে দেওয়ার ডিসিশন নিই। তো এখানে বলে রাখি যে যেহেতু সেকেন্ড জবটা পাই, তার জন্যই আমি ছেড়ে দিয়েছিলাম এসবিআই জবটা। যদি এই মানে বর্তমানে যে এলডিসি জবটা যদি আমি না পেতাম, তাহলে হয়তো স্টেট ব্যাংকেই থেকে যেতাম এতদিন। যদিও বা ওখানে প্রমোশনাল অ্যাসপেক্টটা অনেক বেশি ছিল, তবুও আমি নিজের রিস্কে ওটা ছেড়ে দেওয়ার ডিসিশন নিই, এবং বলতে পারি যে বর্তমানে যে চাকরিটা করছি এখানে স্বাধীনভাবে কাজ করতে পারছি, এবং ওখানকার থেকে অনেক ভালো আছি। হুম। অবশ্যই ভালো থাকাটাই আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা মন দিয়ে তাহলে কাজ করতে পারবো, আর আমাদের যে স্টেট গভর্নমেন্টের পরিষেবা সেটা আমরা জনগণের সামনে তুলে ধরতে পারবো। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এবার তুমি একটা এমার্জেন্সি সেক্টরে কাজ করছো,
এখানকার যে পরিষেবা সেটা তোমাকে মানে আরো এক্সাম দিতে কমফোর্ট, মানে একটা কমফোর্টেবল অ্যাটমসফিয়ার তৈরি করতে দেয় না? তুমি নিজে থেকে টাইম বের করে পড়াশোনা করো? আমি জানি তুমি এখনো মানে অন্যান্য এক্সাম ট্রাই করছো, লাইক ডাব্লিউবিসিএস, লাইক হচ্ছে আইবিপিএস, পিও, আরআরবি পিও, তুমি একটার পর একটা এক্সাম এখনো দিয়ে যাও। এখনো অধ্যাবসায় নিষ্ঠা সহযোগে তুমি এক্সাম দিতে থাকো। তুমি এখনো কারেন্ট অ্যাফেয়ার্স কে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন শোনার চেষ্টা করো। মানে এরকম একটা 31 বছর বয়সী একটা যুবকের যে চিন্তা ভাবনা, সেখান থেকে তুমি জব, সাধারণত কি হয় আমাদের, জব পেয়ে যাওয়ার পরে আমাদের ব্রেনের যে আহ, অবস্থাটা সেটা হয়ে যায় যে না হলেও হবে, আর একটা চাকরি না হলেও হবে, বা আমরা হাল ছেড়ে দিই। মানে আরো হায়ার কোনো পজিশনে যাব, এরকম একটা যে অ্যাটিটিউড, সেটা অনেকটাই মানে বিলুপ্ত হয়ে যায় আমাদের মধ্যে। সেখান থেকে বেরিয়ে এসে তুমি এখনো মানে নিষ্ঠা সহযোগে এখনো পড়াশোনার মধ্যে আছো, সেই যে অ্যাটিটিউডটা, সেই অ্যাটিটিউডটা কোথা থেকে এসেছে তোমার? হ্যাঁ, এই প্রসঙ্গে বলি যে আমি যখন শুরু করি তখন সেলফ স্টাডি করেই শুরু করি এবং যে চাকরিগুলো পেয়েছি পুরোটাই সেলফ স্টাডির মাধ্যমে। তো তখন আমি মানে যখন গ্র্যাজুয়েশনের পর কি করব ভাবছি, একটা মানে কি বলবো, থিওলজিক্যাল বা স্পিরিচুয়াল একটা বুক আমি তখন পড়ছিলাম। ওখানে লেখা ছিল একটা লাইন, আমার খুব মানে আমাকে নাড়া দিয়েছিল, হন্ট করেছিল। সেটা হচ্ছে যে নিজে চেষ্টা করেই সমস্ত কিছু অ্যাচিভ করা উচিত, কারণ নিজের দক্ষতায় একদিন একলব্য অর্জুনের থেকে বড় ধনুর্ধর হয়েছিল। তাই আমাদের সবসময় চেষ্টা করা উচিত যে নিজের দক্ষতায় নিজের উপর আত্মনির্ভর হয়ে কিভাবে কোনো কিছু অ্যাচিভ করা যায়। তো সেই সেলফ স্টাডিটা আমি আজও চালিয়ে যাচ্ছি। তো তুমি যেটা বললে যে ব্যাংকিং সেক্টরের প্রবেশনারি অফিসারের এক্সামিনেশন গুলো, সেগুলো আমি 30 ইয়ার্স ওল্ড যতদিন ছিলাম, 30 এজ পর্যন্ত দিয়েছি। তো সেগুলোর মধ্যে আরআরবি পিও এবং আইবিপিএস পিও, এই দুটো এক্সামিনেশনের আমি ফাইনাল স্টেজ অব্দি পৌঁছেছিলাম, মানে ইন্টারভিউ অব্দি। তো আমার মানে মেন্স এক্সামে মানে মার্কসটা কম থাকার জন্য ওগুলোর ফাইনাল মেরিট লিস্টে আমি আসতে পারিনি। আমি 2022 সালে আরআরবি পিও ইন্টারভিউ অব্দি পৌঁছই কিন্তু পারিনি। 2022-এই আইবিপিএস পিওটাও ইন্টারভিউতে গিয়ে বাদ পড়ি এবং 2024-এও ফাইনালি, যেটা আমার লাস্ট ডে ছিল, সেবারও ইন্টারভিউ দিই কিন্তু ইন্টারভিউতে গিয়ে বাদ চলে যায়। তো ব্যাংকিং সেক্টরে আমার এই যে প্রবেশনারি অফিসারের যে এক্সাম গুলো, সেগুলো আমি ফাইনালি সাকসেস পাইনি। বাট এখন যেটা আমি চেষ্টাতে আছি সেটা হচ্ছে যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিটা পাস করে আমি মেন্স এক্সামিনেশনটা দিয়ে এসেছি। তো এই যে চাকরি করার ফাঁকে আমাদের এখানে কাজের প্রেশারটা কম্পারেটিভলি লো। তো সেই কারণে আমি কিছুটা মানে কাজের ফাঁকে সময় বের করতে পারি। অফিস যদি বই নিয়ে যায় তো সেগুলো পড়াশোনা করি। কখনো মোবাইল থেকে পড়াশোনা করি, মোবাইলে ছবি তুলে নিয়ে আসি তখন পড়াশোনা করি। তো যখন যখন সুযোগ পাই তখন তখন পড়াশোনা করি, কারণ আমি এটা বিশ্বাস করি যে একবার এজটা যদি পেরিয়ে যায় পুরোপুরি, তাহলে আফসোস করার আর সীমা থাকবে না, আফসোস করেও আর কিছু হবে না। তাই যতদিন পর্যন্ত এজ আছে ততদিন পর্যন্ত চেষ্টাটা করে যাওয়া উচিত। তো আমি বর্তমানে ডাব্লিউবিসিএস এক্সামিনেশনের মেন্সটা দিয়ে এসেছি। তো এটার ফাইনাল রেজাল্ট পেন্ডিং আছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমি যতটা তোমাকে চিনি আর তুমি যতটা স্টাডিয়াস, সেই অনুযায়ী আমি যদি মার্ক আপ করি, আমি যদি অ্যানালাইজ করি, তো আমি বলবো তুমি অবশ্যই ডাব্লিউবিসিএস গ্রুপ সি গ্রুপ ডির জন্য কোয়ালিফাই করবে। এটা আমার বিশ্বাস এবং আস্থা আছে তোমার উপরে। এবং আজকের যে পডকাস্টটা হয়তো বা ওই লিস্টে নাম ওঠার পরে আরো অনেকে দেখবে, আরো অনেকে তখন জানতে পারবে যে কুশল নামে ছেলেটা কি জন্য আর বাকি চারটে ছেলের থেকে আলাদা। অবশ্যই তুমি মানে আমারও নিজের আইডল। আমি তোমাকে অনেকটা রেট হাই, মানে ইউ আর টপ অফ মাই প্রায়োরিটি লিস্ট অবশ্যই। মানে যতটা আমি তোমাকে চিনি, যতটা তোমাকে আমি জেনেছি, তোমার কাছ থেকে অনেক কিছু শিখবার আছে, আমি শেখার চেষ্টা করি। শুধুমাত্র কলিগ হিসাবে নয়, তুমি আমার কলিগ হিসাবেও সিনিয়র। তুমি আমাদের আগের যে পাবলিক সার্ভিস কমিশনের যে লিস্ট, তাতে তুমি কোয়ালিফাই করে চাকরি করছো, আমাদের থেকে তুমি 4 বছরের সিনিয়র। তো সেই সব দিক বাদ দিয়েও আমি তোমাকে যতটা চিনি, যতটা জেনেছি তোমার ব্যাপারে, তো তাতে তুমি অবশ্যই তোমার আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং ডাব্লিউবিসিএস তুমি অবশ্যই ক্র্যাক করবে, এটা আমার বিশ্বাস। অল দ্য বেস্ট ফর দ্যাট।
অন দ্যাট নোট আমি বলবো যে এখন যে অনেকগুলো টেক কোম্পানি রয়েছে, যেমন ফিজিক্স ওয়ালা বলো বা আন একাডেমি বলো, এই যে কোচিং আর বাধ্যবাধকতা বলো, আর বা যে রাইস বা অন্য যে কোম্পানিগুলো রয়েছে তারা অফলাইন কোচিং দেয়, সে কোচিং বাদ দিয়ে তুমি সেলফ স্টাডি বা যে নিজে খুঁটিয়ে পড়া, এই দিকে কেন গেলে? এটা যদি বলতে। একদম। দেখো, যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে প্রথম প্রিপারেশন শুরু করি, তখন আমি নিজেও এরকম কয়েকটা কোচিং সেন্টারকে অ্যাপ্রোচ করেছিলাম। বাট তাদের যেটা কোর্স ফি, তাদের যে স্ট্রাকচারটা সেই সময় ছিল, তখন অতটা অনলাইন কোচিং এর চল ছিল না। বাট যেগুলো অফলাইনে কোচিং দেওয়া হতো 2015 নাগাদ, তো সেগুলোই যখন অ্যাপ্রোচ করি, তাদের যে কোর্স ফি যে অ্যামাউন্টটা, সেটা সেই সময় বিয়ার করা আমার পক্ষে একটু অসুবিধাজনকই ছিল। তো আমি প্রথমে ঠিক করেছিলাম যে কিছু বছর নিজের চেষ্টায় আমি দেখি করে যদি আমি জব ক্র্যাক করতে পারছি কিনা। যদি পেরে যাই ভালো, না হলে পরে অন্য কিছু নিয়ে ভাবা যাবে। তো যখন সেলফ স্টাডি করি এবং কিছুটা এগোই, তখন আমি দেখি যে না, আমি অগ্রগতি হচ্ছে, কিছুটা কিছুটা হলেও আমার অগ্রগতি হচ্ছে। কিছু হলেও আমি নলেজ গ্যাদার করতে পারছি, যেটার বেসিসে আমি ভবিষ্যতে কিছু হয়তো করতে পারবো, এটা আমি ভেবেছিলাম। তো আমি বলবো যে দেখো, এই জিনিসগুলো মানে কেউ কোচিং নেবে না সেলফ স্টাডি করে প্রিপারেশন করবে, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, তার নিজের ক্যাপাসিটি, তার নিজের মানে মানে আগের যে বিল্ড আপ, যেটা তার নলেজ বেস, যেগুলো যে তার কতটা ক্যাপাসিটি, সে কতটা নিতে পারছে, এর উপর নির্ভর করছে। তো আমি যে সেলফ স্টাডি করে যতটাই সাকসেসফুল হয়ে থাকি না কেন, এটা সবার ক্ষেত্রে যে একই নিয়ম প্রযোজ্য হবে তা নয়। মানে কেউ যদি নিজেকে কিছুটা ইমপ্রুভ করার জন্য অন্য বাইরের সোর্স থেকে হেল্প নিতে চায়, অবশ্যই নিতে পারে, সেটা কোনো ফ্যাক্টর নয়। এখন কম্পিটিশনও বাড়ছে, তো যদি কারো মনে হয় যে সেলফ স্টাডি তার জন্য সাফিসিয়েন্ট নয়, তাহলে বাইরের সোর্স বা কোনো কোচিং সেন্টারের কাছ থেকে সাহায্য নেওয়া যেতে পারে। কিন্তু যতটা প্রিপারেশন তাকে করতে হবে, পুরোপুরি কিন্তু নিজের দক্ষতায় সেই তুলনায় খাটতে হবে, তাকে নিজেকেও টাইম দিতে হবে যে তার দুর্বলতাগুলোকে খুঁজে বার করার, এবং তার মানে প্রিপারেশনটা একটা নির্দিষ্ট টাইম ধরে করার, যাতে রেগুলার প্রিপারেশনের মধ্যে থাকা যায়। কোন রকম একটা ইন্টারভাল হয়ে গেলে, যে কোনো ইন্টারাপশন যদি আসে, যে মানে এই যে প্রিপারেশনটা, তার মধ্যে কিছু ২-১ দিনের গ্যাপ দিয়ে তারপরে আবার করবো, এরকম করলে হবে না। সেটাকে একটা ধারাবাহিকভাবে নিয়ে যাওয়াটাই উচিত বলে আমার মনে হয়। তো কোচিং সেন্টার থেকে হেল্প নেওয়াটার মধ্যে আমি কোনো কিছু খারাপ দেখি না। মানে মানুষের নিজেকে তৈরি করার জন্য বা নিজের দুর্বলতাগুলোকে কাটিয়ে নেওয়ার জন্য, সেটা যদি সে নিজে না পারে, সে হেল্প নিতেই পারে। আমি করেছিলাম যে এটা যখন শুরু করি, তখন ভেবেছিলাম যে না, আমার যেহেতু কিছু বিষয়ের উপর দক্ষতা রয়েছে, তাই আমি সেলফ স্টাডি করে এগিয়ে যেতে পারবো। এবং আমি বিশ্বাস করি যে আমি যে রিস্কটা নিয়েছিলাম, তাতে গেইনও করেছি। এখন তুমি যেটা বললে, সেই বেসিসে আমি কয়েকটা বুকস এর নাম বলছি, যাতে ভিউয়ার্সদের যার মধ্যে যারা কম্পিটিটিভ আমরা এর আমরা প্রিপারেশন করছে আমরা একটু ইন্টারাপ্ট করব। আমি যে বুকসের নামগুলো ওটা পরে পরে আসছি, বুকসের নামগুলো অবশ্যই তোমার কাছে জানতে চাইবো। তার আগে আমি বলতে চাই যে তুমি নোট তৈরি করার অ্যাপ্রোচে বেশি মানে গুরুত্ব দাও, না তুমি পিডিএফ থেকে পড়ে নিলে বা কোনো কিছু শুনে নিলে, যেটা যেমন বেদের মতো আমরা যে শ্রবণ শক্তি দিয়ে আমরা আহ, কোনো কিছু মানে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স তো তুমি নোট বানিয়ে ওটাকে অ্যাপ্রোচ করতে পারবে না, কারণ প্রতিদিনে কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন চেঞ্জ হচ্ছে, উইকলি চেঞ্জ হচ্ছে, মান্থলি চেঞ্জ হচ্ছে। তো তুমি সেটা কেউ অলরেডি বানিয়ে রেখেছে, যেমন অ্যাচিভার্স বলো বা তুমি কোনো উইকলি ম্যাগাজিন বলো, তারা অলরেডি বানিয়ে রেখেছে, সেরম অ্যাপ্রোচটা তুমি ফলো করো। না তুমি নিজে থেকে ফোন দেখে নোট বানিয়ে নিলে, মানে উইকলি নোট বানালে, মান্থলি নোট বানালে, সেরকম করে তারপরে পড়লে, নিজে থেকে পড়ো, না তুমি পিডিএফ বা কোনো অলরেডি পাবলিশড বুককে প্রিফার করবে? দেখো, আমি পিডিএফও পড়েছি, আমি বিভিন্ন ম্যাগাজিন থেকেও পড়েছি কারেন্ট অ্যাফেয়ার্স, আমি অনলাইনে যে ওয়েবসাইট আছে সেখান থেকেও পড়েছি। আমি দেখো যেটা মনে করি, যে যেখান থেকে সুবিধা হয়, কোনো একটা নির্দিষ্ট সোর্সের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার স্ট্র্যাটেজিকে কখনো কভার করতে পারে না। দুটো তিনটে সোর্স নিয়ে পড়াশোনা করা ভালো। তবে যাদের পিডিএফ দেখে পড়াশোনা করতে অসুবিধা হয়, তাদেরকে বলবো যে অফলাইনে কিছু ম্যাগাজিন পাওয়া যায়, যেখানে অল ওভার দ্য মান্থের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেয়া থাকে। হুম। সেই ম্যাগাজিন গুলো ফলো করা যেতে পারে। এর সাথে সাথে
অনলাইনে কিছু ওয়েবসাইটস আছে যেখানে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করা হয়। সেই আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা পড়তে পারি। কিন্তু যতই কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়বো সেগুলো কিন্তু পরের ২-৩ দিন পরেই ভুলে যাবো। তাই যখন মেন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখে নেওয়ার পর কিছুটা করে যেন রিভাইজ করা যায়। এবং যেকোনো কম্পিটিটিভ এক্সামিনেশন এর জন্য প্রিভিয়াস 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স যেন দেখে যায় সকলে। এটা পড়লে কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। কারণ এটা দেখেছি আমি যে কিছু এক্সামিনেশন এর ক্ষেত্রে একদম রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে। আবার কোনো ক্ষেত্রে ২-৩ বছরের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে। তো অত ২-৩ বছর মনে রাখা যদি একটু কষ্টকর হয়, তাহলে ওই ১ বছর বা তার আগের ২-৩ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নেওয়া ভালো। এক্ষেত্রে আমি বলব যে অনলাইনে পড়াশোনা করা যেতে পারে। অনলাইনে ওয়েবসাইট থেকে পড়াশোনা করা যেতে পারে। বাট অফলাইনেও যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো খুব একটা যে মানে খারাপ সেটা নয়। সেখান থেকেও দেখা যেতে পারে আরকি। তো যার যেটা প্রেফারেবল কেউ মোবাইলে অনেকক্ষণ চোখ রেখে পড়াশোনা করতে পারে না। তাদের ক্ষেত্রে ওই মোবাইল দেখে পড়াটাও সম্ভব হয় না। সেগুলো তারা নোট ডাউন করে নিতে পারে খাতায়। সেক্ষেত্রে ধরো কোনো কারণে কোনো লিঙ্কের বা মোবাইলের কিছু সমস্যা যদি হয়, তাহলে ওই খাতাটা দেখে পড়া যেতে পারে। এবং যেগুলো ম্যাগাজিন আছে সেই ম্যাগাজিন গুলো যদি কিনে নেয়া যায় তাহলে সেগুলো যে স্টোর করে রেখে পরবর্তীকালে রিভিশন করতেও সুবিধা হয়। তাই আমি বলব যে অফলাইন অ্যাপ্রোচ করাটাই বেস্ট, যে অনলাইনে মেইন পয়েন্ট গুলো যদি নোট ডাউন করে নেওয়া যায় খাতায়। হুম। আর নিজে যদি নোট বানানো হয়, কারণ সবকিছু ইম্পোর্টেন্ট নয়। মেইন যে ভাইটাল পার্ট গুলো যেগুলো থেকে কোয়েশ্চেন আসে, আমাদেরকে একদম হিউম্যান সেন্ট্রিক মানে অ্যাপ্রোচ নিতে হবে, যে যেটুকু দরকার সেটুকুই করব। তার বাইরে যেগুলো দরকার নেই সেগুলোতে চোখও দেব না। তো এরকম মানে যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে শুধু সেই পার্টটাই পড়তে হবে। কারণ এখন যেরকম ভাস্ট কম্পিটিটিভ এর বাজার এবং ভাস্ট মানে সিলেবাস আরকি। মানে আমি যেটা বলতে চাইছি যে পরীক্ষা হচ্ছে কম, সিলেবাস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর মাত্রা দিনে বাড়ছে। তো সেই জন্য যেটুকু দরকার সেইটুকুই শুধু পড়া উচিত। তো তোমার অ্যাপ্রোচটা হচ্ছে মানে অফলাইন যে বইগুলো পাওয়া যায়, বই বলো ম্যাগাজিন বলো, সেগুলোকে বারবার রিপিটেটিভ রিভিশন আর বারবার পড়বো, এরকম অ্যাপ্রোচ দিয়ে তুমি এতটা সাফল্য এতদিন অবধি পেয়ে এসছো। তো তোমার সাফল্যর কথাতে আসবো আমরা, যে তুমি প্রথম কোন এক্সাম দিয়েছিলে, আর হচ্ছে কোন এক্সামে তুমি আজ অবধি মানে মেন অবধি পৌঁছেছো, কোন এক্সামে তুমি ইন্টারভিউ অবধি পৌঁছেছো সেটা বলবো, জিজ্ঞেস করবো তোমাকে। একদম। আমি ১ম যে এক্সামটা দিই সেটা হচ্ছে যে প্রাইমারি টেট এক্সাম। ২০১৪ সালে ওটার নোটিফিকেশন বেরিয়েছিল। তো ওই অফলাইনে ফর্ম ফিল আপ হয়েছিল ব্যাংকের মাধ্যমে। তো ২০১৫ সালে এক্সামটা হয়। সেটাতে আমি পাস করতে পারিনি। তো ওই এক্সামটা নিয়ে এখন মানে আইনি জটিলতা চলছে অনেক। ভালো হয়েছে যে আমি মনে করি যে সেই এক্সামিনেশনটায় গেলে হয়তো আমার অসুবিধা হতো। তো তারপরে আমি যখন এলডিসি এক্সামটা দিই। তো সেই পরীক্ষাটা আমি ২১ বছর বয়সে দিয়েছিলাম। প্রিলিমসটায় সেরকম প্রিপারেশন খুব বেশি নিতে পারিনি। ইংলিশ এবং ম্যাথটা ভালোভাবে পড়েছিলাম বলে আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর ওয়েটেজটা আমি যে পারফর্মটা করেছিলাম সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর ওয়েটেজটা একটু হলেও কম ছিল। বাট আমি প্রিলিমসটা পাস করে যাই। ১ম বার একটা কম্পিটিটিভ এক্সামিনেশন দিলাম যেটা মানে স্কুল ওরিয়েন্টেড নয়। কিন্তু সেটাতে পাস করি। তো তারপর কেপিএস এক্সামিনেশনটাই ইন্টারভিউ অব্দি পৌঁছেছিলাম। ২০১৮ ইন্টারভিউ হয়, পাস করতে পারিনি। সিজিএল প্রিলিমস পাস করেছিলাম ২০২৩ এরটা। বাট মেইনসে পারি। আইবিপিএস পিও, আরআরবি পিও এগুলো তো বললামই যে ২ থেকে ৩ বার ইন্টারভিউ অব্দি পৌঁছেছি, বাট ফাইনালি মেরিট লিস্টের জায়গা পাইনি। আমাদের সময় আরো ২-৪ টে এক্সাম বেরিয়েছিল, যেমন গ্রুপ ডি। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির একটা এক্সাম হয়েছিল। সেই ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির এক্সামটাতে ওখানেও ইন্টারভিউ অব্দি পৌঁছই, বাট ফাইনালি সাকসেস পাইনি। এবং মুর্শিদাবাদ পঞ্চায়েতের একটা এক্সাম হয়েছিল, সেটারে আমি অ্যাকাউন্টস ক্লার্কে এপ্লাই করেছিলাম। সেখানেও ইন্টারভিউ কম্পিউটার টেস্ট অব্দি পৌঁছই, বাট ফাইনালি সাকসেসফুল হতে পারি। এবং এখনো যে এক্সামিনেশন গুলো দিচ্ছি তার মধ্যেও আমি ওই WBCS এক্সামটাতে ২-৩ বার পাস করতে পারিনি প্রিলিমিনারি এক্সামে। ২০২০, ২০২১, তারপর ২০২২ সালে প্রিলিমসটা পাস করি, কিন্তু মেইন এক্সামিনেশন দিতে যেতে পারিনি। তখন ম্যালেরিয়া হয়, ভীষণ শরীর খারাপ হয়। তো ২০২৩ সালের WBCS মেইনসটা দিয়ে এসেছি, প্রিলিমসটা পাস করে। তো
দেখা যাক কি হয়। এই হচ্ছে মোটামুটি যেগুলোতে সাফল্য পেয়েছি। আর এসবিআই যে ক্লারিক্যাল পোস্টে যেটা জব করেছিলাম প্রায় 11 মান্থস মতো। তো সেটা 2018 সালে ২ টো স্টেজই কোয়ালিফাই করি এবং তার আগে একবার আইবিপিএস ক্লার্কেও মেইন অব্দি পৌঁছেছিলাম কিন্তু ফাইনালি হয়নি। আচ্ছা, তো তুমি অনেক সাফল্য, অসাফল্য বা উত্তীর্ণ অনুত্তীর্ণ, এই যে একটা মানে কি বলবো, আহ, যে সাফল্য অসাফল্যের যে একটা, সরি, আর আগামীর পথ অনেক প্রশস্ত হবে। তো এই যে তুমি এখন 31 বছর বয়সী একটা যুবক, এই বয়সে এসে তুমি অনেকগুলো পারিবারিক সমস্যা আছে, অনেকগুলো তোমার অফিস লাইফের সমস্যা আছে। এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য তুমি কোনো মেডিটেশন বা কোনো কিছু গান, কিসের প্রতি তোমার মানে ভালো লাগা আছে, সেটা যদি বলতে। দেখো, যে প্রবলেম গুলো আছে, প্রবলেমকে ফেস না করলে প্রবলেম যাবে না। এটা সত্যি। কিন্তু যদি আমরা এই স্ট্রেস লাইফটাকে এভয়েড করতে চাই, আমি নিজে মেডিটেশন খুব বেশি করি না, বাট ইয়োগাটা পছন্দ করি। মাঝে মধ্যে একমনে ধ্যান করা এগুলো পছন্দ করি। তার সাথে, সাথে আমি গান শুনতে ভালোবাসি, যে সেটা 90s এর গান হোক, আধুনিক সময়েরও কিছু অল্প-স্বল্প গান শুনি। এবং গানগুলো শুনলে আমার একটা রিল্যাক্স মোড আসে। এছাড়া কিছু বইপত্রও পড়ি, যেমন কিছু সাহিত্যের বই পড়তে ভালোবাসি। রবীন্দ্রনাথের বই পড়েছি, কিছু বিভূতিভূষণের বই পড়েছি। আদর্শ হিন্দু হোটেল যেটা উনি লিখেছেন সেটা ভীষণ ভালো লেগেছে। ওখান থেকে অনেক আমি মোটিভেশন পেয়েছি। এবং কিছু স্পিরিচুয়াল বুকসও আমি পড়েছি, যে কিভাবে লাইফ এবং স্পিরিচুয়ালিটির মধ্যে ব্যালেন্স করে চলা যায়, কোন অ্যাপ্রোচ আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে নেয়া উচিত। এই ধরনের জিনিসগুলো আমি শিখেছি বিভিন্ন ইন্ডিয়ান সেন্সদের বইগুলো পড়ে। তো এছাড়াও কিছু ব্রিটিশ লিটারেচার এর বইও পড়তে ভালো লাগে, মাঝে মধ্যে সেগুলোও পড়ি। তো এইভাবেই টাইমটা কাটে। এবং যেগুলো ওয়ার্ক লাইফ প্রবলেম সেগুলো তো সব জায়গায় থাকবেই, বাট সেটা অনেকটাই মিটিগেট হয়েছে বলে আমার মনে হয়। এবং ফ্যামিলি প্রবলেমস গুলো অনেকটাই আস্তে, আস্তে করতে পারছি। তো বাড়িতে কে কে রয়েছে তোমার? বাড়িতে আমি আর মা থাকি। বাবা ২০২০ সালে মারা গেছেন। আচ্ছা, তো বাবাকে মিস করো? হ্যাঁ, মিস করি। উনি চেয়েছিলেন আমি সরকারি চাকরি পাই এবং উনি সেটা দেখেও যেতে পেরেছেন। ২০১৮-১৯ এর মধ্যে যে জবগুলো পেয়েছি, সেই সময় উনি বেঁচে ছিলেন। সেগুলো দেখে যেতে পেরেছিলেন উনি। আহ, এটাই আমার সবথেকে ভালো লাগে। আর যখন তোমার মন খারাপ হয়, তো মন খারাপ গুলো কিভাবে তুমি ট্যাকেল করো? মন খারাপ তো অবশ্যই হবে, মানুষ মাত্র মন খারাপ হবে। মন খারাপ হলে দেখো, মন খারাপ যখন হয়, তখন ভাবি যে সামনে কিছু বেটার কিছু করে দেখাতে হবে। তো কিছু না পাওয়া রয়েছে, অনেক মানুষের চলে যাওয়া রয়েছে, অনেক প্রিয় মানুষের আঘাত দেয়া রয়েছে। অনেক এমন মানুষও আছে যাদের জন্য হয়তো অনেকটা জায়গা করে ফেলেছিলাম সেই ক্লাস 12 থেকে, হুম, তারাও চলে গেছে। হুম, তো এখন জাস্ট যে ইন্সপিরেশনটা পাই, যে ভবিষ্যতে যদি কিছু করে দেখাতে পারি, তখন এটাই মানে আমি জাস্ট প্রমাণ করতে চাইবো যে আমিও কিছু করে দেখাতে পারি। এই চেষ্টাতেই রয়েছি। অবশ্যই তুমি অলরেডি করে দেখিয়েছো অনেক, এবং তোমার যে এখনো একটা হার না মানে আমাদের সৌরভ গাঙ্গুলি দাদার মতো যে অ্যাটিটিউড, এখনো তুমি কাম ব্যাক করতে চাও। মানে অলরেডি তুমি একটা পজিশনে রয়েছো, তারপরে তুমি বারংবার কাম ব্যাক করতে চাও, আর একটা বেটার পজিশনে যেতে চাও। উপরওয়ালা বা ভগবান করুক তোমার মঙ্গল, তুমি অবশ্যই সামনের দিকে এগোবে। তো আমরা এরকম খুঁটিনাটি কিছু কোশ্চেন করবো, যেটা তোমার ভালো লাগা না লাগা। তুমি কি খেতে ভালো লাগে, মানে তোমার একদম গো টু ফুড কি হবে তোমার একটা, মানে তুমি যদি একটা নিজেকে মানে যে কোনো সময়তে কমফোর্টেবল ফুড কি হবে তোমার? দেখো, আমি খাসির মাংস দিয়ে ভাত খেতে এমনি ভালোবাসি, যেটা বাড়িতে রান্না করা। হুম, এছাড়া আ ভাত, মুগের ডাল, তরকারি, হুম। এছাড়া তোমার লুচি, এই জিনিসগুলো পছন্দ করি। আচ্ছা, তাহলে তুমি ভোজন রসিকও রয়েছো। হ্যাঁ। হ্যাঁ, একদম। আর তোমার ফেভারিট গান কি? আজ অব্দি শোনা ফেভারিট গান, একটা একটা গান হবে, একটা গান ফেভারিট। আমার ফেভারিট গান হচ্ছে, তুমি যদি বলো, যে মুভিটা আছে সেখানে কি যে গান, কি মুভি? প্যাট্রিয়টিক সংটা রয়েছে,
আম ওটা হচ্ছে যে "ওতন ভালো আপনার বেশ না বেচ দেনা" এরকম একটা লিরিক্স রয়েছে। আচ্ছা। আর যেমন ধরো "জব কোই বাত বিগড় যায়" যে গানটা রয়েছে কুমার শানুর গলায়, হুম। সেই গানটাও শুনতে ভালোবাসি আমি। তো যে গানগুলো তোমার 'চক দে ইন্ডিয়ার' গানগুলো ভালো লাগে, যেটাতে 'চক দে ইন্ডিয়ার' যে টাইটেল সং, এগুলো থেকে আমি মোটিভেশন পাই। আর যদি বলো যে কোন একটা ডায়ালগের কথা, তো ওই মুভিতেই যে ডায়ালগটা আছে ইন্সপিরেশনাল সিন, যেটা শাহরুখ খান তার লেডি টিমকে ইন্সপায়ার করার জন্য বলছেন, তো तुम्हारे সেই पास सिर्फ ডায়ালগটাও আমি 15 অনেক मिनट से ऐसे এরম। একদম আচ্ছা, আচ্ছা। ৭০ মিনিট। 70 মিনিট, সরি, সরি। 15 মিনিটস আমি ভুল বললাম। হ্যাঁ, তো যাই হোক, এবার তোমার সবচাইতে পছন্দের মানুষ কে? মা ছাড়া? সবচাইতে পছন্দের মানুষ যদি বলো, আমি আন্না হাজারের ক্যাম্পেইনটাকে পছন্দ করতাম। এপিজে আব্দুল কালামকে পছন্দ করি। লাল বাহাদুর শাস্ত্রীকেও পছন্দ করি। না, তুমি এমন কোন একটা পার্সনের নাম বলো যাকে দেখে তুমি আহ, এখনো উদ্বুদ্ধ হয়ে চলেছো, বা এখনো তুমি মোটিভেশন ওনার কাছ থেকে পাও। এরকম কোন, সে তোমার শিক্ষক হতে পারে বা কোনো পার্সন হতে পারে। হ্যাঁ, আমার পরিচিত যে WBCS অফিসার দু একজন আছেন, তারা হচ্ছে তাহাজুল ইসলাম, আহ আরো একজন দাদা আছেন যার কাছ থেকে আমি মোটিভেশন পাই। আমার যে কলেজের প্রফেসর ছিলেন পার্থ ব্যানার্জি, আমাদের কলেজে ইংলিশ যিনি পড়াতেন, এবং সব থেকে বেশি মোটিভেশন পাই যার কারণে আমার ইংলিশের ভিতটা এতটা শক্ত হয়েছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে কৃষ্ণনাথ কলেজ স্কুলের টিচার সংবুদ্ধ সিনহা, যার কাছে আমি ক্লাস 11-12 এ পড়াশোনা শুরু করি, এবং উনার কাছে পড়ার ফলে আমি ইংলিশের ভোকাবুলারি এবং ইংলিশের যে রাইটিং স্কিল, সেটাকে ডেভেলপ করতে পেরেছি বলে আমার মনে হয়। এবং উনি যেভাবে এসএসসি তে সাফল্য অর্জন করতে পেরেছিলেন এবং যেভাবে স্টুডেন্টদেরকে পড়াতেন তো সেই অ্যাপ্রোচটা আমার ভালো লাগে এবং উনাকে দেখেও আমি অনেক কিছু শিখেছি। আচ্ছা, তো তোমার বই গেল, ভালো লাগা গেল, গান গেল। এবার আমি বলবো যে তুমি 21 বছর বয়সী কোনো একটা ছেলে, বা 21 বছর বয়সী কুশল, একে তুমি কি বলতে চাইবে? এই এখন দাঁড়িয়ে এই 31 বছরে তোমার যে এতগুলো অভিজ্ঞতা এতদিনের, সেখানে দাঁড়িয়ে তুমি 21 বছর বয়সী কুশলকে কি বলতে চাইবে যাতে সে তার লাইফটাকে তৈরি করতে পারে? দেখো, যদি একটা ২১ বছর বয়সী ছেলের জন্য কম্পিটিটিভ এক্সামে আসার কোনো মানসিকতা থাকে, তাহলে আমি বলব যে যে এক্সামিনেশন গুলো বর্তমানে হচ্ছে, সেগুলোতে ফোকাস করা উচিত। যেমন ধরো এসএসসি এক্সামটা খুব মানে লং ইন্টারভ্যালে হয়। তাই আমি বলব যে বা প্রাইমারি এগুলোর প্রতি খুব বেশি ঝোঁক না রেখে, যেগুলোর মাধ্যমে সহজে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে পারা যায়। যেমন ধরো ব্যাংকিং সেক্টরের এক্সামিনেশন গুলো প্রত্যেক বছর হয়, ৬ মাসের মধ্যে কমপ্লিট করে দেয় রিক্রুটমেন্ট। এবং তুমি যদি বলো সেন্ট্রালের এক্সামিনেশন এর কথা, তো আমি বলবো সিজিএল উপরে ফোকাস করতে পারে। স্টেট গভর্নমেন্টের এক্সামিনেশন যদিও রেগুলারলি হচ্ছে না, তবুও সেগুলো আশা করছি কি যে জটিলতাটা আছে, আইনি জটিলতা, সেটা মিটে যাওয়ার পর হয়তো আবার পুরোনো ট্র্যাকে ফিরে আসবে। তো যদি কম্পিটিটিভ এক্সামিনেশন টার্গেট থাকে ভাই, তাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই যেন কিছুটা প্রিপারেশন শুরু করা যায়। কারণ ভিতটা কিন্তু তখন থেকেই তৈরি করতে হবে। তো যদি কেউ ২৫ বছর ২৬ বছর বয়সে গিয়ে ভাবে একটা ডিগ্রি করার পর যে আমি এখন কম্পিটিটিভ এর প্রিপারেশন শুরু করব, তাহলে কিন্তু তার জন্য লড়াইটা পথটা অনেক কঠিন হয়ে যায়। আমি অনেককে দেখেছি যে মানে একটা নির্দিষ্ট সময়ে প্রিপারেশন করেনি, কিন্তু একদম এট দ্য ফ্যাগ এন্ড এট দ্য 11th আওয়ারে এসে তারা শুরু করছে বা শুরু করতে চাইছে প্রিপারেশন। তো এই সমস্ত অ্যাপ্রোচ করে লাভ নেই। শুধুমাত্র প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটাই আজকের দিনে হওয়া উচিত। কারণ কোন রকম মানে ডে ড্রিমিং বা কোন রকম ইলিউশন এর মধ্যে কাউকে রাখা উচিত না। তো এখন কম্পিটিটিভ এর বাজারে যেভাবে কম্পিটিশন বাড়ছে, তাতে অ্যাপ্রোচ যদি একদম মানে ন্যাসেন্ট স্টেজ থেকে না করা হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে ভুগতে হবে। তাই ২১ বছর বয়সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই কিন্তু যদি কম্পিটিটিভ লক্ষ্য থাকে, সেদিকে পা বাড়ানো উচিত। কারণ একটা মাস একটা ইয়ারে দেরি করা মানে কিন্তু জীবন থেকে অনেক বড় অপরচুনিটি হারিয়ে যাওয়া। তাই আমি বলব যে যা কিছু ডিসিশন নেওয়ার, সেটা কিন্তু খুব শীঘ্র নেওয়া উচিত এবং সেই দিকে পা বাড়ানো উচিত। কারণ দেরি করলে কিন্তু জীবন থেকে ভাইটাল টাইম গুলো, ভাইটাল যে ভাইভাসিটি, সেগুলো কিন্তু চলে যাবে।
অনেক অনেক ধন্যবাদ। এত কিছু আমার তোমার কাছে জানতে পারলাম। আর তুমি যেহেতু আমার আমার সাথে অনেক দিনের পরিচয়, প্রায় দীর্ঘ 3 বছরের পরিচয় তোমার সঙ্গে। তো সেই পরিচয়টা আমি তোমাকে এই আমার নতুন যে পডকাস্ট সিরিজ, সেই পডকাস্ট সিরিজে তোমাকে প্রথম অতিথি করে আনলাম, কারণ আমার চেনা পরিচিতদের মধ্যে যারা সাফল্য পেয়েছে তার মধ্যে তুমি অন্যতম। আর তোমার যে এখনো যে টেন্ডেন্সি, যে অ্যাপ্রোচ, যে আমি একটা জায়গায় পৌঁছে যাওয়ার পরও আমার লক্ষ্যটা ওখানেই সীমাবদ্ধ থাকবে না, আমার লক্ষ্যটা আরো বেশি বড়, যতটা পারা যায় আমি চেষ্টা করব, বাকিটা ভাগ্যের ওপর। তাতে তোমার অনেক চাওয়া না পাওয়া, অনেক উত্তীর্ণ অনুত্তীর্ণ হওয়া, এসবগুলো লেগে রয়েছে, এটাই মানে জীবন। তো সেটা বলে আমি তোমাকে আমার এই যে পডকাস্টে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর আশা করব তুমি খুব শিগগিরই ডাব্লিউবিসিএস, গ্রুপ সি, গ্রুপ ডি মধ্যে যে কোনো একটাতে উত্তীর্ণ হয়ে আবার আমার পডকাস্টে এসে সবাইকে তোমার এই ডাব্লিউবিসিএস সম্পর্কিত যে লাইফ হিস্ট্রি সেটা মানে বলবে। আর তোমার কাছে জানতে চাইবো এখন যে কতকগুলো বুক লিস্ট, যেগুলো একটা বেসিক 18-19 বছর বা 20 বছর বয়সী একজন ছেলে বা মেয়ে যেটা যে বইগুলো দিয়ে শুরু করবে, আর সেই বইগুলো পড়ার অ্যাপ্রোচ কি হবে, সেটা যদি বলতে। একদম। আমি প্রথমে বইয়ের নামগুলো বলে দিচ্ছি, তারপর সেগুলো পড়ার অ্যাপ্রোচ কি, মানে কিভাবে পড়া উচিত সেটা বলবো। তো হুম। আমি যে বিষয়ভিত্তিক বলছি, যে যদি ইন্ডিয়ান পলিটি বলতে চাই তাহলে বেঙ্গলি ভার্সনের জন্য ছায়া প্রকাশনীর বইটা, এবং ইংলিশ ভার্সনের জন্য আরো মানে বেটার স্টাডির জন্য এম লক্ষ্মীকান্তের বইটা, এবং ইকোনমির জন্য তুজাম্মেল হোসেন, তাছাড়া নিতিন সিংহানিয়া, এগুলো রমেশ সিং, এগুলো পড়া যেতে পারে। এই 3টে বই যথেষ্ট। এর পরেও কিছু ইন্টারন্যাশনাল যে সমস্ত বিজনেস গুলো হয়, যেগুলো আমাদের বর্তমানে ট্রেড, কোন জিনিসটা বেশি আমদানি করা হয়, কিরকম মানে আমাদের আমদানি রপ্তানি চলে, এগুলোর উপর অনেক ফোকাস করা যেতে পারে। অনেক কিছু মানে রিসেন্ট টপিকের উপরেও আছে, কোন কোন পলিসি গভর্নমেন্ট দিচ্ছে, ব্যাংকিং সেক্টর গুলো বিশেষ করে, মনিটারি পলিসি, এগুলো দেখতে হবে। তো জিওগ্রাফির মধ্যে আহ ইয়ে ওই যে বেঙ্গলি রাইটারটা কার্তিক চন্দ্র মন্ডল, কার্তিক চন্দ্র মন্ডল পড়া যেতে পারে। তার সাথে সাথে ফুল্লারের বইটা পড়া যেতে পারে, অরবিন্দ কুমারের বইটা পড়া যেতে পারে। ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট মেন্সের। যদি সেগুলো পড়া না হয় তাহলে অনেক কিছু থেকেই বাদ থেকে যেতে পারে, কারণ আমি কখনোই কোনো বইয়ের মধ্যে কিন্তু ওই কোশ্চেন গুলো পুরোপুরি একদম যে সাফিসিয়েন্টলি দেয়া আছে সেটা দেখিনি। তাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। হিস্ট্রির ক্ষেত্রে জীবন মুখোপাধ্যায় বেঙ্গলি ভার্সন, পুনম দালাল দাহিয়া, আহ এবং পুনম দালাল দাহিয়ার যে দুটো বেঙ্গলি এবং ইংলিশের যে মানে একটা হচ্ছে যে অ্যানসিয়েন্ট টু মিডাইভাল, আর একটা হচ্ছে যেটা মডার্ন হিস্ট্রি, এই দুটো পার্টের বই দেখা উচিত। এবং এর সাথে সাথে রাজীব আহিরের বইটা দেখা যেতে পারে। সায়েন্সের জন্য আরিহান পাবলিকেশন এবং ক্লাস 10 লেভেলের বইগুলো। আহ এছাড়া যেগুলো হচ্ছে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, সায়েন্স হলো। ম্যাথের জন্য তোমার মাধ্যমিক লেভেলের বইগুলো পড়তে হবে। অ্যাডভান্স ম্যাথ আমি পড়েছি পবন প্রতাপ ইউটিউব চ্যানেল থেকে। তো ওখানে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে, ওখান থেকে পড়া যেতে পারে। এবং আরবি এডুকেশন যেটা আছে, আরবি এডুকেশনাল যে চ্যানেলটা, সেটাও পড়া যেতে পারে। তো প্রথমে বেঙ্গলি ভার্সন দিয়ে শুরু করতে হবে, সেই মেন মেন ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো মার্ক করে রাখতে হবে, তারপর ইংলিশ ভার্সনের দিকে যাওয়া যেতে পারে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অ্যাপ্রোচ কি হবে সেটা যদি বলতে। এর জন্য অ্যাফেয়ার্স ক্লাউড ওয়েবসাইটটা ভালো, টেক্সট বুক ওয়েবসাইটটা ভালো, অফলাইনে অ্যাচিভার্স ম্যাগাজিনটা পড়লেই সাফিসিয়েন্ট। আচ্ছা, তো অনেক অনেক ধন্যবাদ তোমার এই বুক লিস্ট আর তোমার এই ডেডিকেশন। তুমি চাইবো তুমি জীবনে আরো অনেক সফল হও। আর তুমি আজকে আমার অতিথি থ্যাংক হয়ে ইউ। এসেছো, তার জন্য আজকে সময়টা বের করে আমাকে দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনেক সুখের হোক, অনেক শুভকামনা রইলো। থ্যাংক ইউ ফর জয়নিং, কুশল। থ্যাংক ইউ সো মাচ।